লিসেনিংয়ের জন্য গ্যাপ ফিলিং অনেক বেশি ম্যাটার করে, কারণ গ্যাপ ফিলিংয়ে আমাদের 50% মার্ক আসলে এই গ্যাপ ফিলিং থেকে আমরা কভার করতে পারি। কেমন লিসেনিংয়ের জন্য পার্ট 1 এবং পার্ট 4 10টা 10টা করে 20টা কোশ্চেনই ম্যাক্সিমাম সময় গ্যাপ ফিলিং থাকে। সো আমি যেহেতু নিজে নিজে প্রিপারেশান নিছিলাম, আমি যদি এই জিনিসগুলো একটা অর্গানাইজ ওয়েতে জানতাম তাহলে আমার জার্নিটা অনেক স্মুথ হইতো। সো ওই দিক চিন্তা করে আমি মানে স্টুডেন্টরা বা যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন তাদের যাতে জার্নিটা অনেক বেশি সহজ হয়, ওই জন্য পিডিএফটা এমনভাবে রেডি করছি যাতে আপনারা অনেক অর্গানাইজ ওয়েতে এগুলো শিখতে পারেন। কজ পিডিএফটা আপনারা যারা নেবেন তারা গ্যাপ ফিলিং নিয়ে আশা করি আর কোনো সমস্যা হবে না। শুধুমাত্র এখানে স্পেলিং নিয়ে আমি কোনো আলোচনা করব না আজকে। ওইটাও গ্যাপ ফিলিংয়ের জন্য অনেক বেশি ম্যাটার করে, ওইটা আমি নেক্সট ক্লাসে দিয়ে দেওয়ার ট্রাই করব। বাট মোটামুটি আপনারা এখানে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবেন, কারণ গ্যাপ ফিলিংটা আইএলটিএলসের রিডিংয়ে আপনারা 10-15 মার্কের মতো পেয়ে যাবেন। সো এই রুলসগুলো যখন আমরা শিখবো তখন আমরা এক্সেপশন সহ যখন শিখবো আমরা গ্যাপ ফিলিংয়ের মানে মোটামুটি অনেক কিছুই বুঝতে পারবো। এছাড়াও যারা আইএলটিএসের নতুন করে প্রিপারেশান নিচ্ছেন বা লিসেনিং কি এটা জানেন না, তাদের জন্য আরেকটা পিডিএফ আমি রেডি করছি, নিজেই রেডি করছি। ওইটা আমি ক্লাসের শেষে বলে দেওয়ার ট্রাই করবো, অথবা আমার পূর্বের কিছু ভিডিও আছে ওগুলা চেক করে নেবেন। সো যারা একেবারে জানেন না যে লিসেনিং কিভাবে শুরু করতে হবে তারা শেষ পর্যন্ত অপেক্ষা করবেন, আর যারা অ্যাডভান্স লেভেলে অলরেডি আছেন তাদের জন্য হচ্ছে তারা শুরু থেকেই মানে কিছু অংশ দেখলে বাকিটা পিডিএফ থেকে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। সো আলোচনা শুরু করি। এই প্যাড রুলটা এটা লিসেনিংয়ের জন্য, রিডিংয়ের গ্যাপ ফিলিংয়ের জন্য এবং আমাদের রাইটিংয়ের জন্য অনেক বেশি ইফেক্টিভ। সো প্যাডের এখানে পি বলতে প্রিপোজিশন অথবা পজিটিভ বোঝাবে, এতে আর্টিকেল, ডিতে ডিটারমাইনার। সো প্রিপোজিশন আমরা সবাই জানি, আমরা রুলসগুলো একটু পরে পড়বো। প্রিপোজিশন হচ্ছে ইন, অন, অ্যাট, বাই, এখানে কাউন্টলেস প্রিপোজিশন আছে। যারা নেটিভ স্পিকার তারাও কিন্তু এগুলা যে মানে এত প্রিপোজিশন হয়তো বা তারাও জানে না, বাট ধরুন আমরা যখন বাংলাতে কথা বলি আমরা কিন্তু জানি না কোনটা তৎসম, কোনটা তদ্ভব, কোনটা কোনটা সংস্কৃত, আমরা জাস্ট বলতে পারি ন্যাচারালি, আমরা পড়তে পারি, শুনতে পারি, লিখতে পারি। কেমন সো ওদেরও স্কিলটা হচ্ছে ন্যাচারাল, বাট আমাদের হচ্ছে গ্রামার শিখতে হবে। আমরা যখন কোনো বিদেশি বাংলাদেশে আসবে আমরা কিন্তু তাদেরকে ব্যাকরণ নিয়ে বুঝাবো না এটা হচ্ছে প্রথম পুরুষ, দ্বিতীয়, তৃতীয়, তারপর হচ্ছে তৎসম, তদ্ভব, হোয়াট এভার। আমরা কিন্তু তাদেরকে ভোকাবুলারি শিখাবো। কেমন সো আসলে আমরা যদি একটু ট্যাকটিক্যালি, স্ট্র্যাটেজিক্যালি আমরা যখন আইএলটিএসের প্রিপারেশনটা নিব বা ইংলিশটাকে আমরা যখন একটু মানে মজার করে শেখার ট্রাই করবো তখন জার্নিটা অনেক বেশি ইজি মনে হবে। আবার পিতে পজিটিভ বুঝাবে মাই, ইউর, হিজ, হার, ইটস, আওয়ার, দেয়ার, এগুলাই পজিটিভ। তো সহজভাবে যদি আমি বলি, যখন আপনি আপনার কোনো মালিকানা বুঝাবেন এমন কোনো শব্দ দ্বারা সেটাই পজিটিভ। অর্থাৎ আপনি যখন বলবেন আমার মোবাইল, কেমন মাই ফোন, এখানে মাইটা হচ্ছে পজিটিভ। অর্থাৎ আপনি আমি যখন বলবেন, কেমন আমি বুঝাতে বা আপনার নিজেকে বুঝাতে যখন আপনি বাংলা শব্দের শেষে র ব্যবহার করবেন সেগুলো হচ্ছে পজিটিভ। অথবা তোমার, তুমিকে যখন আপনি তোমার বলতে যাবেন শেষে র থাকতেছে, তার র থাকতেছে, তাদের র থাকতেছে, এগুলোই হচ্ছে পজিটিভ। কেমন সো এগুলা এই প্রিপোজিশন এবং পজিটিভ যখন থাকবে তখন আমাদের রুলসটা কাজ করবে। সো আমাদের রুলসটা কি, প্যাডের পরে অর্থাৎ প্রিপোজিশনের পরে আমরা এ এবং ডিতে পরে যাচ্ছি, অর্থাৎ আর্টিকেল এবং ডিটারমাইনারে পরে যাচ্ছি। আমরা আপাতত ধরে নিই প্রিপোজিশন, কেমন ইন, অন, অ্যাট, বাই এগুলার পরে অথবা মাই, ইউর, হিজ, হার এগুলার পরে যদি একটা শব্দ থাকে ম্যাক্সিমাম সময় সেটা নাউন হয়। কেমন প্যাডের পর একটা ওয়ার্ড থাকলে সেটা বেশিরভাগ সময় নাউন হয়। আর বাকি রুলসগুলোতে আমরা পরে যাচ্ছি। আমরা আর্টিকেল মানে এতে হচ্ছে আর্টিকেল, এটা একটু দেখে নেই যে এটা তো আমরা জানি এ এন দি, এটা হচ্ছে আর্টিকেল। এবং এই দি কে আমরা সবসময় কিন্তু আসলে দি বলি না, আমরা এটাকে দাও বলি। তো কখন আসলে স্পিকিংয়ের জন্য এই বিষয়টা ইম্পর্টেন্ট, আপনারা নোট করে রাখতে পারেন। যখন এই দি এর পরে কেমন বা দায়ের পরে যখন হচ্ছে ভাওয়েল থাকবে, অর্থাৎ ভাওয়েল সাউন্ড হবে, তখন আপনারা তাকে বলবেন দি। কেমন আর যখন হচ্ছে দায়ের পরে কোনো কনসোনেন্ট সাউন্ড থাকবে তখন সেটাকে আমরা দা বলবো। এখানে পাই নাকি, আচ্ছা দা হাইলি, কেমন এখানে হাই, হাই বলতে এখানে কিন্তু আমার ভাওয়েল সাউন্ড হয়নি, অর্থাৎ এ ই আই ও ইউ যে সাউন্ডটা সেটা হয় নাই। কেমন যেমন আমি যখন বলবো ইউনিভার্সিটি বা আচ্ছা এটা না, আমরা যখন ধরুন ওয়ান বলবো, কেমন বা মানে আর্টিকেল সরি আপনার এই ভাওয়েল জাতীয় শব্দ যেগুলা সেগুলা যদি তার আগে যদি দা থাকে আমরা তাকে বলবো দি। আর এই যদি কনসোনেন্ট সাউন্ড থাকে তাহলে আমরা বলবো দা, দা হাইলি। কেমন সো এটা স্পিকিং এর জন্য মানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আসলে অনেকেই স্কিপ করে যান অথবা অনেকে এগুলা কেয়ারই করেন না। সো যদি এটা আজকে আলোচনার বিষয় না, আপনারা নোট করে রাখবেন যে দা কখন দা প্রনাউন্স হয়, কখন দি হয়। আচ্ছা ডিতে হচ্ছে ডিটারমাইনার। কেমন আপনি যখন কোনো পরিমাণ বুঝাইতে যখন কোনো শব্দ ব্যবহার করবেন তখন সেটা ডিটারমাইনার হিসেবে বিবেচিত হয়।
সাম, এনি, ফিউ এগুলা পরিমাণেই বোঝায়। কেমন এখানে সাম পিপল যখন বলেন কিছু মানুষ, একটা পরিমাণ বোঝাচ্ছে। অথবা নাম্বারস হতে পারে 1 2 3 কেমন 1 অ্যাপেল 2 অ্যাপেলস এমন। সো যখন এভাবে আপনি পরিমাণ বুঝাবেন বা সংখ্যা টংখ্যা এগুলো বুঝাবেন তখন সেটা ডিটারমাইনার হিসেবে কাউন্ট হবে। সো এই ডিটারমাইনারও যেমন আমরা বলছি প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা বেশিরভাগ ক্ষেত্রে নাউন হয়, সেম এই ডিটারমাইনার এগুলোর পরে যদি একটা শব্দ থাকে তখন হচ্ছে সেটা বেশিরভাগ সময় নাউন হবে। এছাড়াও ডিতে ডেমনস্ট্রেটিভ বোঝায়। ডেমনস্ট্রেটিভ হচ্ছে এই চারটা, দিস দ্যাট দিস দোজ কেমন। সো এখানে একটু আবার ভালো করে একটু মনোযোগ দিয়েন, কজ ডেমনস্ট্রেটিভ কিন্তু সবসময় আসলে এই রুলসের সাথে যায় না। কেন? যখন ডেমনস্ট্রেটিভ ডিটারমাইনার হিসেবে থাকবে তখন হচ্ছে আমাদের রুলসটা কাজ করবে। যখন ডেমনস্ট্রেটিভ প্রনাউন হিসেবে বসবে তখন কাজ করবে না। আমরা জানি প্রনাউন কখন বসে, নাউনের পরিবর্তে প্রনাউন বসে। যখন ডেমনস্ট্রেটিভের পরে নাউন থাকে তো আমরা কিন্তু আজকের এই রুলসগুলো জানার পরে আমরা বুঝবো যে কখন নাউন বসে, কজ এই রুলসগুলাই মানে আমাদেরকে বলে দিবে যে এই একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন প্যাডের পরে, দুইটা ওয়ার্ড থাকলে সেটা হচ্ছে নাউন কেমন। সো আমরা নাউন আইডেন্টিফাই করতে পারবো। এখন যদি এটা একটু কমপ্লেক্স মনে হচ্ছে, বাট আপনারা এই পিডিএফটা শেষ করার পরে আপনারা নিজেরাই হচ্ছে যে এটা আইডেন্টিফাই করতে পারবেন। সো যখন ডেমনস্ট্রেটিভের পরে নাউন থাকে তখন আমরা এই প্যাড রুলটা ফলো করতে পারবো কেমন, ডেমনস্ট্রেটিভ প্লাস নাউন। সো এক্সাম্পল দিস বুক, আপনি এখানে মানে বইটাকে ইন্ডিকেট করতেছেন, বা তারপর হচ্ছে যে দ্যাট টিচার, দিস স্টুডেন্টস কেমন, এখানে দিস স্টুডেন্টস বলতে মানে আপনি ইনডাইরেক্টলি বলতেছেন যে এই ছাত্ররা, অর্থাৎ এদের পরিমাণটা আপনি ইনডাইরেক্টলি বলে দিচ্ছেন। সো ওই ক্ষেত্রে হচ্ছে এটা ডেমনস্ট্রেটিভ নাউন হিসেবে হচ্ছে যে বা ডেমনস্ট্রেটিভ ডিটারমাইনার হিসেবে কাজ করবে। আবার যখন ডেমনস্ট্রেটিভ নিজেই নাউনের জায়গায় বসে, অর্থাৎ যখন নাউনের জায়গায় আমরা অন্য কিছু ব্যবহার করি অর্থাৎ প্রনাউন ব্যবহার করি তখন এটা ডেমনস্ট্রেটিভ প্রনাউন হিসেবে ইউজ হবে। এবং যেহেতু দিস দ্যাট দিস দোস এগুলো হচ্ছে আমাদের ডেমনস্ট্রেটিভ, সো এগুলা যখন নাউনের জায়গাতে বসবে প্রনাউন হিসেবে তখন আমাদের রুলসটা কাজ করবে না কেমন। এখানে দিস ইজ ডিফিকাল্ট, এটা কিন্তু নাউনের পরিবর্তে বসছে। কিভাবে? আপনি যখন বলবেন যে ধরুন রিডিং বুক ইজ ডিফিকাল্ট ফর এক্সাম্পল, আপনি এটা বলতে চাচ্ছেন, বাট আপনি আগে রিডিং বুকস নিয়ে বা বুক নিয়ে কিছু একটা বলে ফেলছেন, এখন আপনি বলতেছেন দিস ইজ ডিফিকাল্ট। সো দিস বলতে আপনি যখন ওই রিডিং বুকটাকে ইন্ডিকেট করছেন, প্রনাউন হিসেবে ব্যবহার করছেন, সো এইটা আপনার মানে এটার পরে কোনো নাউন নাই, আপনি নাউনের পরিবর্তে এটা বসাইছেন। সো এই রুলটা হচ্ছে আপনার এখানে কাজ করবে না, প্যাড রুলটা। আদারওয়াইজ আপনি যখন দিস দ্যাট দিস দোস এই চারটার পরে যখন নাউন দেখবেন, টিচার একটা নাউন, বুক একটা নাউন, স্টুডেন্টস একটা নাউন, তখন আমাদের রুলসটা কাজ করবে কেমন। এখানে আরো কিছু লেখা আছে, এটা আপনারা পড়লে বুঝবেন। আমাদের রুলসটা কি, আমরা বলছি প্যাডের পর একটা ওয়ার্ড থাকলে সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে নাউন হয়, দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টা হচ্ছে আমাদের নাউন হয় কেমন, দ্বিতীয়টা নাউন হয়। তারপর হচ্ছে তিনটা ওয়ার্ড থাকলে প্রথমটা হচ্ছে অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা হচ্ছে নাউন প্যাডের পরে, অর্থাৎ প্রিপোজিশন বা পজিটিভের পরে বা আর্টিকেলের পরে বা ডিটারমাইনার অথবা ডেমনস্ট্রেটিভ ডিটারমাইনারের পরে। আচ্ছা, এরপরে আমাদের এই রুলসটার একটা এক্সেপশন আছে এই যে এটার। সো আমরা এই এক্সেপশনটা একটু দেখবো। আমরা বলছি যে প্যাডের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা ইউজুয়ালি অ্যাডজেক্টিভ হয়, এটা ভালো করে দেখেন। আমরা বলছি প্রথমটা অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এখন দেখবো কখন প্রথমটা অ্যাডজেক্টিভ হয় না, এক্সেপশনটা দেখবো। সেটা হচ্ছে কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে কেমন। সো কম্পাউন্ড নাউনটা যখন আমরা মানে প্র্যাকটিস করতে থাকবো, পড়তে থাকবো, আমরা এটা নিজেরা আইডেন্টিফাই করতে পারবো। প্যাড রুল এখনও কাজ করে, কিন্তু সবসময় প্যাড প্লাস দুইটা ওয়ার্ড অর্থাৎ প্যাডের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা যে অ্যাডজেক্টিভ হবে বিষয়টা এমন না। সো তার আগে আমরা আসলে জানা ট্রাই করি যে অ্যাডজেক্টিভ জিনিসটা আসলে কি। অ্যাডজেক্টিভ হচ্ছে যখন আপনি কোনো দোষগুণ অবস্থা বুঝাবেন কোনো কিছুর, তখন সেটা অ্যাডজেক্টিভ হিসেবে বিবেচিত হয় কেমন। আপনি যখন বলতেছেন বিউটিফুল গার্ডেন, সো এটা আপনি যখন প্রশ্ন করবেন যে এটা কেমন বাগান, আপনি বলতেছেন বিউটিফুল, অনেক সুন্দর বাগান, তখন এই সুন্দর জিনিসটা আপনি যে দোষ গুণ অবস্থা গুণ প্রকাশ করতেছেন সেটা অ্যাডজেক্টিভ। আপনি যখন বলতেছেন ডিফিকাল্ট এক্সাম, এটা হচ্ছে কঠিন এক্সাম কেমন, কেমন এক্সাম, কঠিন এক্সাম। সো এই যে আপনি কেমন জিনিসটাকে আপনি ডিসক্রাইব করছেন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বাট কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে ফর এক্সাম্পল এখানে আমি যখন বলবো এই স্কুল ব্যাগ, এখানে তারপর হচ্ছে দ্য কার্ডোরি, এগুলো যা লিখছি আমি, ধরুন আমি স্কুল ব্যাগটাই আপনাদেরকে বলি। সো আপনি এখানে একটা জিনিসের নামই হচ্ছে এটা হচ্ছে স্কুল ব্যাগ, আপনি তো এটাকে শুধু ব্যাগ বললে তো হবে না, কজ ব্যাগ হচ্ছে বাজারের ব্যাগ হতে পারে কেমন, তারপর শপিং ব্যাগ হতে পারে, আপনার অন্যান্য অনেক ব্যাগ হতে পারে। সো একটা জিনিসের নামই হচ্ছে স্কুল ব্যাগ। সো এই ক্ষেত্রে তো আপনার এটা দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে না কেমন। সো এটা কম্পাউন্ড নাউন, অর্থাৎ আমাদের অর্থাৎ আমাদের প্যাডের যে দ্বিতীয় যে ইয়াটা আর কি, এ ফর আর্টিকেল,
সো আর্টিকেলের পরে আমাদের দুইটা শব্দ থাকলে আমরা বলছি প্রথমটা অ্যাডজেক্টিভ, সেকেন্ডটা নাউন। কিন্তু কম্পাউন্ড নাউনের ক্ষেত্রে প্রথমটাও নাউন, সেকেন্ডটাও নাউন। কেমন? এটাকে কম্পাউন্ড নাউন বলে। ধরুন দ্য কার ডোর, আপনি যখন বলছেন দ্য কার ডোর, সো এটা দরজা তো অনেক হইতে পারে, ঘরের দরজা, বাট একটা জিনিসের নামই হচ্ছে, এটা হচ্ছে গাড়ির দরজা। কেমন? সো সেই ক্ষেত্রে আমাদের এটা দোষগুণ অবস্থা বোঝাচ্ছে না, এটা কম্পাউন্ড নাউন, অর্থাৎ দুইটাই হচ্ছে আমাদের নাউন। আমরা আচ্ছা এখানে কি লিখছি, প্রথম নাউন দ্বিতীয় নাউনকে মডিফাই করে। কেমন? এটাকে নাউন অ্যাডজাঙ্ক্ট অথবা নাউন মডিফায়ার বলে, অর্থাৎ আমরা সহজ ভাষায় বুঝে নিই যে আমাদের দুইটাই হচ্ছে নাউন। আচ্ছা, সো আমাদের প্রথম ওয়ার্ড যদি কোয়ালিটি অথবা ডিসক্রিপশন দেয়, সেটা আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে বসবে, মানে কেমন, যদি আমরা এটা বুঝতে পারি। আর যদি ক্যাটাগরি, টাইপ, ম্যাটেরিয়াল, পারপোজ বোঝায়, সেটা নাউন অ্যাডজাঙ্ক্ট অথবা কম্পাউন্ড নাউন। কেমন? বা হচ্ছে ডাবল নাউন, আপনি যেটাই বলেন, কজ এটা হচ্ছে ক্যাটাগরি বোঝাচ্ছে। এটা কোন ক্যাটাগরি? আপনার হচ্ছে গোল্ড রিং যখন বলছেন, এটা কোন ক্যাটাগরির রিং? এটা হচ্ছে স্বর্ণের আংটি। সো আপনি গোল্ড, এটা ক্যাটাগরি বোঝাচ্ছে, টাইপ বোঝাচ্ছে, ম্যাটেরিয়াল, পারপোজ ইত্যাদি বোঝাচ্ছে, এটা কিন্তু দোষগুণ অবস্থা বোঝাচ্ছে না। এখন আমরা এই চার্ট এটা দেখলে আমরা হচ্ছে যে এই যে আমরা এক্সেপশন নিয়ে কথা বলছি, সেটা আমাদের পানির মতো ক্লিয়ার হয়ে যাবে, ক্রিস্টাল ক্লিয়ার। এটা একটা রিয়েল কোশ্চেন, অ্যাকচুয়াল কোশ্চেন লিসেনিং এর। আমি এখানে যে প্যাসেজ এখানে লিখছি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন গ্যাপ ফিলিং এর। দ্য ফার্স্ট টোকেনস ওয়ার কেপ্ট ইন কন্টেনার্স মেড অফ। দেখেন, এখন আমার ইনস্ট্রাকশন যদি লিসেনিং এর জন্য দেওয়া থাকে যে আমাকে শুধুমাত্র একটা ওয়ার্ড লিখতে হবে, কেমন? মানে এটা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন তারা তো জানেন যে ইনস্ট্রাকশন জিনিসটা আসলে কেমন, কিভাবে হয়, বা আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন, অথবা আপনারা যারা পরে হচ্ছে যে আমি বিগিনার যারা, তাদের জন্য আলোচনা করব, তারা এই জিনিসগুলো হয়তো বা জানবেন। সো আমি ধরে নিচ্ছি আপনারা এটা জানেন ইনস্ট্রাকশন কেমন থাকে, একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, কেমন, অথবা নাম্বার ইত্যাদি থাকে। সো আমাকে যখন একটা ওয়ার্ড লিখতে বলবে, আমি কিন্তু এখানে মুখস্থ আমার মানে আইডিয়া চলে আসবে যে প্রিপোজিশনের পরে, যেহেতু প্যাড দিয়ে আমরা বুঝতেছি কি প্রিপোজিশন এবং পজিটিভ পিতে, কেমন? আর্টিকেল ডিটারমাইনার আমরা যাচ্ছি না এখানে, যেহেতু আমরা প্রিপোজিশন পাইয়েই গেছি, আমরা জানি এটার পরে যে ওয়ার্ডটা থাকবে, একটা ওয়ার্ড, সেটা সবসময় নাউন বসবে। তাহলে আমরা প্যাসেজ থেকে কি খোঁজার ট্রাই করবো? আমরা নাউন খোঁজার ট্রাই করবো। কেমন? এটা হচ্ছে রিডিং এর গ্যাপ ফিলিং। আমরা লিসেনিং এর জন্য শিখতেছি, বাট দেখেন আমাদের রিডিং এ কাজে আসবে। সো এখানে প্যাসেজটা আমি পড়ি। দিস টোকেন্স, আমি প্যাসেজটা জাস্ট কপি করে নিয়ে আসছি আর কি, পুরোটা এখানে নাই। দিস টোকেন্স মাইট দেন বি প্লেসড ইন এ ক্লথ কন্টেনার অ্যান্ড প্রোভাইডেড টু। আচ্ছা, আমি বাকিটা লাগবে না, কজ বাকিতে আনসারটা নাই। এই এতটুকুর মধ্যে আমার আনসারটা, আমি শর্টলি হচ্ছে ডিসকাস করার ট্রাই করতেছি। এ ক্লথ কন্টেনার। কেমন? এখন আমি যদি প্যাডের রুলটা ফলো করি, তাহলে আমার আর্টিকেলের পরে যদি দুইটা শব্দ থাকে, ক্লথ কন্টেনার যেহেতু আছে, আমার এখানে প্রথমটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সেকেন্ডটা হচ্ছে নাউন। তাহলে আমার এখানে কি বসাইতে হবে? আমি তো চাইলেও এখানে অ্যাডজেক্টিভ বসাইতে পারবো না, যেহেতু ক্লথ দ্বারা অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে আমার রুল অনুযায়ী। সো আমি এখানে আমাকে হচ্ছে যে কন্টেনারই বসাইতে হবে, যেহেতু এটা হচ্ছে নাউন। অথবা আমি যদি রুলটা ব্লাইন্ডলি ফলো করি, এখন আমাকে খুঁজতে হবে কি, আমাকে এখানে চলে যেতে হবে হয়তো, অথবা আমি হচ্ছে এ রিসিপ্টে, যেহেতু এর পরে একটা ওয়ার্ড আছে রিসিপ্ট, এটা নাউন বোঝাচ্ছে। আর আমরা কখন মানে প্যাডের পরে কখন আসলে ওয়ার্ডগুলো কাউন্ট করব, সেটার একটা ব্রিফ আমি দিয়ে দিই। যে আপনি প্রিপোজিশন পর্যন্ত হচ্ছে যে ধরে নেবেন যে কয়টা ওয়ার্ড, সাপোজ এখানে এ রিসিপ্ট ফরও তো আছে, তাহলে আপনি তো ধরে নেবেন যে এখানে এই সবগুলো হচ্ছে এর পরে না, আপনি ভার্ব পর্যন্ত, মানে হচ্ছে যে আপনি ওয়ার্ড কাউন্ট করবেন প্রিপোজিশন পর্যন্ত। কেমন? সো এটা আপনি যখন প্র্যাকটিস করবেন নিজেই বুঝবেন যে আসলে ওয়ার্ডটা কিভাবে কাউন্ট হয়। ওটা একটু লং ডিসকাশন, আমি এখন ওগুলো যাচ্ছি না। বাট আমাদের এর পরে রিসিপ্ট আমরা হয়তো বা যখন প্র্যাকটিস করবো, আমার মনে হবে যে এখানে রিসিপ্টটা হবে আনসার, কেমন, বা রিসিপ্টটা হবে আনসার। কিন্তু এটা কেন হবে? কারণ আমরা রুলস অনুযায়ী জানছি যে আমাদের এখানে নাউন বসাইতে হবে। কেমন? বাট আমরা যখন কম্পাউন্ড নাউন জিনিসটা বুঝে যাব, তখন আমরা ধরতে পারবো না আমাদের এখানে এক্সেপশন আছে, আর্টিকেলের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা নাউনও হইতে পারে। কেমন? ক্লথটা নাউনও হইতে পারে। কেন? কারণ এটা আমার ক্যাটাগরি বুঝাচ্ছে, এই যে এখান থেকে ক্যাটাগরি, টাইপ বা ম্যাটেরিয়াল ইত্যাদি বুঝাচ্ছে। সো আমরা এখানে পড়ি, এই নাউন অ্যাডজাঙ্ক্ট অথবা কম্পাউন্ড নাউন হচ্ছে স্টোন ওয়াল। কেমন? পাথরের দেয়াল। সো এটা হচ্ছে আপনার দোনোটাই নাউন বুঝাচ্ছে, দোষগুণ অবস্থা বুঝাচ্ছে না। এটা দোষগুণ অবস্থা কখন বুঝাবে? যখন আপনি বলবেন স্টোনি রোড। কেমন? মানে এটা হচ্ছে ওই যে আমরা যখন রোডের মধ্যে যাতায়াতের সময় অনেকগুলো পাথর থাকে, যে এই রোডে হচ্ছে অনেক বেশি বাজে অবস্থা, পাথর ভাঙা টাঙা এমন, তখন আপনি রোড ফুল অফ স্টোনস বুঝাচ্ছেন, সেই জন্য এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ বুঝাবে, যেহেতু এই যে এখানে লেখা আছে অ্যাডজেক্টিভ ভার্সন, এবং এটা বুঝাচ্ছে রোড ফুল অফ স্টোনস। আর স্টোন ওয়াল বলতে বুঝাচ্ছে ওয়াল মেড অফ স্টোন। কেমন? ক্যাটাগরি বুঝাচ্ছে অথবা ম্যাটেরিয়াল বুঝাচ্ছে। এই যে আমাদের এখানে লেখা আছে ক্যাটাগরি, টাইপ, ম্যাটেরিয়াল। টাইপ বুঝাচ্ছে এটা কিসের ওয়াল, এটা হচ্ছে ওয়াল মেড অফ স্টোন, এটা হচ্ছে পাথরের দেয়াল। কেমন? তারপর হচ্ছে স্নোবল, আপনি যখন স্নোবল বলবেন,
সেটাও কিন্তু দোষগুণ অবস্থা বোঝাচ্ছে না, এটা একটা টাইপ, কি বল বা কি ক্যাটাগরির বল, এটা হচ্ছে স্নো বল। আবার আপনি যখন বলবেন স্নোই ওয়েদার, কেমন মানে এটা হচ্ছে আপনার এই যে ওয়েদার উইথ স্নো, যখন ওয়েদারে মানে স্নো পড়বে, আপনি বুঝাচ্ছেন যে আজকের ওয়েদারটা, সাপোজ আপনি বলতেছেন যে বৃষ্টি হচ্ছে, কেমন আজকের ওয়েদারটা হচ্ছে মানে বৃষ্টি পড়তেছে, এমন একটা জিনিস যখন বলতেছেন তখন সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাউন্ট হবে। এখানেও সেম, স্নোই সেম, স্নোই ওয়েদার বলতে অ্যাডজেক্টিভ বোঝাচ্ছে, আর যখন স্নোবল বলবে তখন হচ্ছে নাউন অ্যাডজাঙ্ক্ট বোঝাচ্ছে। এখানে আমি গ্যাপ রাখছি আপনাদের মানে বাড়ির কাজের জন্য, সো দেখি আমি এটা বলে দেওয়ার ট্রাই করি। গোল্ড ওয়াচ যখন আমি বলবো, এটা হবে কি ওয়াচ মেড অফ গোল্ড, অর্থাৎ আমার ক্যাটাগরি বোঝাচ্ছে, টাইপ বোঝাচ্ছে। আর আমি যখন বলবো গোল্ডেন অপরচুনিটি, অনেক ভালো একটা সুযোগ, কেমন এই সুযোগটাকে যখন আমি কেমন সুযোগ, ভালো সুযোগ হিসেবে যখন আমি বুঝতেছি, এটা হবে আমার অ্যাডজেক্টিভ। আর গোল্ড ওয়াচ কেমন, সরি কি ঘড়ি, এটা হচ্ছে একটা স্বর্ণের ঘড়ি। তারপর কি ড্রেস, সিল্ক ড্রেস, কেমন। আর যখন আমি বলবো যে কেমন চুল, সিল্কি হেয়ার, তখন হচ্ছে এটা অ্যাডজেক্টিভ হিসেবে বুঝাবে। আপনারা যখন এটা বাসায় করবেন আপনাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সো এই রুল অনুযায়ী, এই যে স্টোন ওয়াল, ওয়াল মেড অফ স্টোন, সো আমি এখানে বুঝতেছি ক্লথ কন্টেনার বলতে বোঝাচ্ছে কন্টেনার মেড অফ ক্লথ। এই চার্ট থেকে আপনাদের গ্যাপ ফিলিং, লিসেনিং এর এবং রিডিং এর অনেক বেশি হচ্ছে কমন পাবেন, এবং আপনারা নিজেরাই বুঝবেন যে আনসারটা কি হবে। সো যখন এভাবে ধরে ধরে সলভ করতে পারবেন, তখন দেখবেন যে লিসেনিং অনেক ইজি মনে হবে, অনেক মজা লাগবে। সো এখানে আনসারটা হবে ক্লথ। আচ্ছা, এরপরে এরপর আরেকটা রুল আছে, সেটা হচ্ছে আর্টিকেলের এবং প্রিপোজিশনের মাঝখানে, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে ম্যাক্সিমাম সময় হচ্ছে নাউন বসে, কেমন। আমরা একটু আগে প্যাডের 3টা রুল জানছি, যে প্যাডের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন, প্যাডের পরে 2টা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন, কখনো কখনো 2টাই নাউন হয়। আর প্যাডের পরে 3টা শব্দ থাকলে প্রথমটা অ্যাডভার্ব, সেকেন্ডটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন হয়, কেমন। কিন্তু আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে, এটা হচ্ছে আমাদের 4th রুল, মানে ম্যাক্সিমাম সময় নাউন বসে। কিভাবে, আমি যে এখানে বলতেছি দ্য বুক অন দ্য শেলফ, এখানে অন হচ্ছে প্রিপোজিশন, দা হচ্ছে আর্টিকেল, কেমন। সো আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে যা থাকবে সেটা হচ্ছে নাউন। এ ম্যান, উইথ, সো এই প্রিপোজিশন এবং আর্টিকেলের উইথ হচ্ছে আমাদের প্রিপোজিশন, কেমন। সো এই আর্টিকেল এবং প্রিপোজিশনের পরে আমি যখন একটা ওয়ার্ড দেখবো, গ্যাপ ফিলিং দেখবো, গ্যাপ দেখবো, আমরা বুঝবো যে এখানে নাউন বসবে, অথবা আমরা যখন প্যাসেজ পড়বো আমরা বুঝবো এখানে নাউন বসবে, কেমন। সো আর্টিকেলের পরে নাউন আসে, তারপর প্রিপোজিশন ফ্রেজ যোগ হয়। আচ্ছা, এটা আমাদের আপাতত রিলেটেড কোনো টপিক না, বাট আপনারা যখন বাসায় পড়বেন তখন এগুলো আপনারা প্রিপোজিশন ফ্রেজ আসলে কি সেগুলা জানবেন, বা আমি আপনাদেরকে বলে দেওয়ার ট্রাই করবো, কেমন। এই জিনিসগুলো আসলে আইএলটিএস এর জন্য যখন শিখবেন, এগুলো অনেক মজার একটা টপিক আর কি। অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ফ্রেজ, এক্সেট্রা এক্সেট্রা, কেমন। সো এই রুলটা ভালো করে শিখবেন। সো আমরা এখন একটু বিস্তারিত বা আরেকটু মানে নাউন আসলে কিভাবে আমরা আইডেন্টিফাই করবো এটা দেখি। সেন্টেন্সে মেইন ভার্বের আগে সাবজেক্ট থাকে। এখন দেখেন, আমরা যখন মেইন ভার্ব বলি, আমরা যখন সাবজেক্ট বলি, কেমন, অবজেক্ট বলি, আমাদের এটা মানে আমরা 9-10 সারা জীবন পড়ে আসলে আমাদের এই জিনিসগুলো বুঝতে অসুবিধা হয়। বাট আমরা এই জিনিসগুলোকে একটু ইজিলি আমরা বুঝার ট্রাই করব। কিভাবে, সাবজেক্ট বাক্যের শুরুতে বসে, কেমন, জাস্ট এতটুকু জানলেই হবে। সাবজেক্ট বাক্যের শুরুতে বসে, আপাতত এটার অনেকগুলো এক্সেপশন আছে, থাকতে পারে, আমরা ওগুলো পরে যাব। বাট বাক্যের শুরুতে আমাদের সাবজেক্ট থাকে, যদি আমাদের প্রিপোজিশন ফ্রেজ দিয়ে বাক্যটা শুরু হয়, ওইটা আমাদের সাবজেক্ট না, সেগুলো এক্সেপশন। আমরা এক্সেপশন শিখলে আমাদের হচ্ছে মাথা টাথা ধরে যাবে, আমাদের থেকে মনে হবে কঠিন, পড়াশোনা ছাড়িয়ে দিতে ইচ্ছে করবে প্রিপারেশন, কেমন। সো ওইটা করা যাবে না। সো সাবজেক্ট হিসেবে নাউন বা প্রনাউন বসে। সো আমরা যেহেতু এখানে নাউনের আলোচনা করতেছি, আমরা প্রনাউনটা রেখে দিচ্ছি, বাট আপনারা নিজেরা এগুলো অ্যানালাইসিস করবেন। নাউন বসে। সো এখানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আমি যখন বলছি এই যে সাবজেক্টের জায়গাতে আমি যখন অনেস্টি লিখছি, এটা আমার নাউন হিসেবে বসতেছে, কেমন। সো আমি এই রুল অনুযায়ী যে মেইন ভার্বের আগে, আচ্ছা এখানে ইজ, এখানে হচ্ছে আমাদের মেইন ভার্ব। কখন মেইন ভার্ব হয়, কখন অক্সিলারি ভার্ব হয়, আশা করি আমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লাস আমি কিছুটা বলছি, আপনারা ওইটা দেখবেন, বা আমি পরে এগুলার আরও ভালোভাবে বলে দেওয়ার ট্রাই করব। সো এখানে মেইন ভার্বের আগে আমাদের যখন সাবজেক্টের পজিশনে একটা শব্দ বসছে, সেটা হচ্ছে আমরা চোখ বন্ধ করে বলতে পারবো নাউন, কেমন। এই ছাড়াও আমাদের অবজেক্ট পজিশনে নাউন বসে অ্যাকশন ভার্বের পরে বা মেইন ভার্বের পরে, কেমন, অ্যাকশন ভার্বকে মেইন ভার্বও বলে। সো এইগুলো নিয়ে কনফিউজড হওয়া যাবে না, অ্যাকশন ভার্ব বলতে মেইন ভার্ব, মানে যেটা কাজ করা বোঝাচ্ছে আর কি। এগুলাকে একটু মানে কানেক্ট করে পড়ার ট্রাই করবেন, তাহলে দেখবেন যে সবগুলা মানে এগুলো আপনারা অনেকেই জানেন, ম্যাক্সিমাম যারা প্রিপারেশন নিচ্ছেন সবাই জানেন, বাট একটু মানে আগ্রহ নিয়ে পড়তে হবে আর কি। অ্যাকশন ভার্বের পরে অবজেক্ট হিসেবে নাউন বসে,
যেমন আমি এখানে বলছি আই বট এ পেন, কেমন? সো এখানে আমাদের দুইটা রুল কাজ করতেছে। কিভাবে? আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে, আর্টিকেলের পরে এই আর্টিকেলের পরে যদি একটা শব্দ থাকে, সেই শব্দটা হচ্ছে কি? নাউন, কেমন? এটা আমরা রুলসে একটু আগে শিখছি। সো আর্টিকেলের পরে একটা নাউন থাকলে আমাদের প্যাড রুল অনুযায়ী, সরি, একটা শব্দ থাকলে সেটা হচ্ছে নাউন, কেমন? এছাড়াও বটের অবজেক্ট হচ্ছে পেন। আমি কি ক্রয় করছি? আমি কলম ক্রয় করছি। সো এখানে আমাদের নাউন রুল অনুযায়ী আমরা বুঝবো যে এখানে নাউন বসবে, কেমন? সো অবজেক্ট পজিশনে নাউন বসে। তাহলে আমরা দুইটা রুল দিয়ে যখন আমরা নাউন আইডেন্টিফাই করব, এটা আমাদের ভুল হবে না, কেমন? এখানে আইটা হচ্ছে আমাদের সাবজেক্টও হবে, আমাদের প্রনাউনটাও হবে, কেমন? আমার হচ্ছে এখানে নামের পরিবর্তে আমি আই ইউজ করছি। সো এটা ডিফারেন্ট, আলাদা, এটা বাদ। আচ্ছা, তারপর জিরান্ট হিসেবে যখন ভার্বের সাথে আইএনজি বসে, তখন এই ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে, কেমন? সো যখন ভার্ব প্লাস আইএনজি নাউনের কাজ করে তখন তাকে জিরান্ট বলে। এখন ভার্বের সাথে আইএনজি কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্লাসে দেখছি যে আমাদের এটা ভার্ব, আইএনজি আমরা ভার্বের সাথে বসাবো, সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য ভার্ব হিসেবে বসবে। কিন্তু যখন ভার্বের সাথে আইএনজি থাকবে কিন্তু সেটা ভার্বের, অ্যাকশন ভার্বের কোনো কাজ করা বোঝাবে না, ভার্বের কোনো ফাংশন থাকবে না, তখন সেটা নাউন হিসেবে আমরা ধরে নিব, তখন তাকে জিরান্ট বলে, কেমন? এই জিরান্টটা আসলে অনেক ইজি বিজি একটা কনসেপ্ট, এটা মানে কমপ্লেক্স করা যাবে না। সো জিরান্ট বসতে পারে, এই যে আমরা বলছি যখন ভার্বের সাথে আইএনজি বসবে কিন্তু সেটা নাউনের মানে একটা নাম বুঝাবে, কোনো কাজ করা বোঝাবে না, তখন সেটা তাকে জিরান্ট বলে। এবং এই জিরান্ট বসতে পারে সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের পরে, কেমন? সো এই জিনিসটা ধরুন আমার থেকে কঠিন লাগতেছে, আমি একটু আগে বলছি সাবজেক্ট হিসেবে বসে নাউন, অর্থাৎ এই জিরানটা সাবজেক্ট হিসেবে বসবে, কেন? কারণ এটা জিরান বলতে হচ্ছে নাউন। আপনি এখন মানে এই জিনিসটা খাতায় লিখে নেন, জিরান সমান সমান নাউন, কেমন? কারণ ভার্বের সাথে আইএনজি যদি নাউনের কাজ করে তাকে জিরান বলে, এবং এটা যেহেতু নাউনের কাজ করে তাহলে এটা তো নাউন। সো জিরান সমান সমান হচ্ছে নাউন। এবং নাউন কোথায় বসে? মেইন ভার্বের আগে সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসতে পারে বলছি। সো জিরান বসবে আমাদের সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপোজিশনের পরে, কেমন? আর এই প্রিপোজিশনের পরে এটা আমরা রুলস থেকে জানছি যে প্যাডের পরে, অর্থাৎ প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন। সো জিরান্ট আমাদের প্রিপোজিশনের পরে বসতেই পারে। এরপর আসতেছে আর্টিকেল ও ভার্বের মাঝখানে। একটু আগে আমরা বলছি আর্টিকেল ও প্রিপোজিশনের মাঝখানে নাউন হয়, এখন আমরা বলতেছি আর্টিকেল ও ভার্বের মাঝখানে প্রিপোজিশন বসে কিভাবে। ধরুন এখানে বলছে এ স্টুডেন্ট স্টাডিজ হার্ড, কেমন? সো এখানে এ হচ্ছে আমাদের আর্টিকেল, স্টাডিজ হচ্ছে আমাদের ভার্ব অথবা মেইন ভার্ব, যেটাই বলি অ্যাকশন ভার্ব। সো এটার মাঝখানে যখন একটা শব্দ আমরা পাইছি এটা হচ্ছে আমাদের নাউন, কেমন? আর্টিকেল ও ভার্বের মাঝখানে, এটা হচ্ছে আমাদের তাহলে 5 নাম্বার রুল, ভার্বের মাঝখানে আমাদের নাউন বসে। নাউন সাবজেক্ট হিসেবে ভার্বের আগে বসে, সাবজেক্ট হিসেবে ভার্বের আগে বসে, এই যে আমাদের সাবজেক্ট হিসেবে, কেমন? এটা আমাদের সাবজেক্ট, একেবারে যে আমাদের মানে এই যে এটাকে আমরা সাবজেক্ট ধরে নিব কজ এটা আমাদের বাক্যের শুরুতে না, আমাদের স্টুডেন্টটা হচ্ছে সাবজেক্ট, যদিও কয়জন স্টুডেন্ট? একটা ছাত্র। সো এই এখানে আমাদের এটার কোনো ফাংশন নেই, কেমন? যদিও এটা হচ্ছে আমাদের ওই যে আমরা যদি কি জানি বলে এটাকে, নাউন ফ্রেজ হিসেবে আমরা বলতে যাই তখন হচ্ছে আলাদা একটা কনসেপ্ট, বাট আপনি এটাকে স্কিপ করতে পারেন আপাতত, আমরা যেহেতু কমপ্লেক্সে যাচ্ছি না। আমাদের স্টুডেন্টটা হচ্ছে সাবজেক্ট, কেমন? হ্যাঁ, এটা সাবজেক্ট এবং এটা হচ্ছে আমাদের নাউন। এখন আপনি যদি এই জিনিসটা গুলাই ফেলেন যে সাবজেক্ট একটা, নাউন একটা, না, সাবজেক্ট সাবজেক্টই, কিন্তু নাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে। নাউনও যেমন, ধরুন নাউন সাবজেক্টও হইতে পারে আবার অবজেক্টও হইতে পারে, কিন্তু সাবজেক্ট সবসময় সাবজেক্ট থাকবে, কেমন? মানে সাবজেক্ট যা নাউনও তা। কখন? যখন নাউন সাবজেক্ট হিসেবে বসবে, কেমন? সো সাবজেক্ট আমাদের বাক্যের শুরুতে থাকে এবং নাউন আমাদের বাক্যের শুরুতে থাকতে পারে সাবজেক্ট হিসেবে, তারপর অবজেক্ট হিসেবে থাকতে পারে, কেমন? মেইন ভার্বের আগে থাকতে পারে। সো এই জিনিসটা একটু আপনারা ক্লিয়ারলি চিন্তা করবেন যে আসলে সাবজেক্ট মানে সাবজেক্টের পজিশনে যে যদি নাউন থাকে সেটা যে সাবজেক্ট হবে না এমন না, সাবজেক্টের জায়গাতে নাউন বসবে, কেমন? বা অবজেক্টের জায়গাতে বসতে পারে। সো কি অবজেক্ট কি পরিবর্তন হয়ে যাবে? না, অবজেক্ট অবজেক্টই থাকবে। সো এখানে আমাদের এ এবং আর্টিকেল এবং স্টাডিজ ভার্বের মাঝখানে যখন আমরা স্টুডেন্ট পাইছি সেটা হচ্ছে নাউন, কেমন? সো আমাদের এই ভার্বের আগে, মেইন ভার্বের আগে আমাদের একটা শব্দ পাইছি সাবজেক্ট হিসেবে, সেটা হচ্ছে আমাদের নাউন হয়েছে। এবং আমাদের প্যাড রুলও কাজ করতেছে, কেমন? কিভাবে? আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা হচ্ছে আমাদের নাউন। সো এখানে আমাদের দুইটা রুলই কাজ করতেছে। তো এটাই হচ্ছে যখন আপনি কানেক্ট করে পড়বেন আপনি নিজেই হচ্ছে যে মানে মজা পাবেন যে আসলে রুলসগুলা কত ইজি বিজি। নো এর পরে হচ্ছে ম্যাক্সিমাম সময়তে নাউন বসে, কেমন? এটার এক্সেপশনও আছে। তো নো ডিটারমাইনার হিসেবে নাউন নেয় আর কি, মানে নো এর পরে ডিটারমাইনার হিসেবে হচ্ছে, আচ্ছা সরি, নো যখন ডিটারমাইনার হিসেবে থাকবে তখন এরপরে নাউন হবে, কেমন? যখন আপনি বলবেন যে নো টাইম, নো মানি, তো এখানে আপনি তো কোনো
পরিমাণ বুঝাচ্ছেন, কেমন যে আপনার কাছে কোনো টাকাই নাই, কি পরিমাণ টাকাই নাই, কোনো টাকাই নাই, জিরো, নো মানি। সো তখন হচ্ছে আপনার এই নোটা ডিটারমাইনার হিসেবে কাজ করতেছে। আর আমরা ডিটারমাইনার বলছি কি সাম, ফিউ, এ ফিউ, তারপরে 1 2 3 ইত্যাদি বুঝায়, এবং এই নো এগুলাও হচ্ছে যে আমাদের ডিটারমাইনার, কেমন। সো প্যাডের রুল অনুযায়ী ডিটারমাইনারের পরে নাউন বসে। সো নো, যেহেতু আমরা পরিমাণ বুঝাচ্ছি, নো মানি, নো আইডিয়া, এটা একটা পরিমাণ বুঝাচ্ছে, কোনো আইডিয়াই নাই। সো এটার পরে যখন একটা শব্দ থাকবে সেটা হচ্ছে নাউন, কেমন। এর এক্সেপশন আছে, যখন আপনি বলবেন যে অ্যাডভার্ব ফ্রেজ হিসেবে যখন আমরা ইউজ করব, আমরা অ্যাডভার্ব ফ্রেজ কি সেটা আমরা অ্যাডভান্স ক্লাসগুলোতে আমরা জানার ট্রাই করব। বাট আপাতত আপনি এটা মাথায় রাখেন, আপনি যখন কোনো পরিমাণ বুঝাবেন না, কেমন, ধরুন নো লঙ্গার বলতেছেন, নো মোর বলতেছেন, কেমন, হি ইজ নো মোর। সো এখানে বলতেছে কি সে আসলে আর মানে দুনিয়াতে নাই, যদিও আমার এক্সাম্পলটা আসলে দেওয়া উচিত হচ্ছে না এমন একটা কথা। বাট যখন আপনি পরিমাণ বুঝাবেন না, কোনো একটা ফিলিংস এক্সপ্রেস করার ট্রাই করবেন, একটা জিনিস বলার ট্রাই করবেন উইথাউট মেনশনিং এনি কোয়ান্টিটি, কেমন, কোনো পরিমাণ যখন আপনি মেনশন করবেন না, তখন হচ্ছে আপনার এই রুলসটা, অর্থাৎ এটা লঙ্গার বা হচ্ছে মোর, এটা নাউন হিসেবে বুঝবে না। এটা আপনারা নিজেরাও শিখতে পারবেন। বাট ধরে নেন যখন আপনি পরিমাণ বুঝাবেন, নো টাইম, নো মানি, নো আইডিয়া, আই হ্যাভ নো আইডিয়া, আপনার কোনো আইডিয়া নাই বা পাচ্ছেন না এই মুহূর্তে, সো তখন হচ্ছে এটা ডিটারমাইন হিসেবে কাজ করবে, নো, এবং এই নো এর পরে আমাদের নাউন বসবে, কেমন। আচ্ছা, সো জিরান্ডের শর্টকাট আমরা আরেকটু হচ্ছে যে শিখার ট্রাই করি, কজ এটা একটু ইম্পর্টেন্ট, কারণ আমরা জিরান্ডকে অনেক সময় ভার্ব হিসেবে গুলাই ফেলি, কেমন। সো হোয়াট অথবা হোয়াট অ্যাক্টিভিটি দিয়ে যদি আমরা কোশ্চান করে আনসার পাই, যদি উত্তর পাওয়া যায়, সেটা হচ্ছে আমাদের জিরান্ড নাউন, কেমন, মানে নাউন আর কি, সহজ কথাতে, জিরান্ড ফিরান্ড এগুলো বাদ দেন। সো ভার্বের সাথে আইএনজি যদি নাউন হিসেবে বসে, তখন এটা হচ্ছে আমাদের জিরান্ড, কেমন। যখন ভার্বের সাথে, আচ্ছা এটা সেম একই কথা বারবার লিখছি, জিরান্ড বসতে পারে সাবজেক্ট হিসেবে, এটা বলছি, কেমন। কেন প্রিপোজিশনে পরে বসবে, আমাদের প্যাড রুল অনুযায়ী, কেমন। এক্সাম্পল হচ্ছে এখানে সুইমিং ইজ হেলদি। সো আমি এখানে বলছি যে সুইমিং ইজ হেলদি। সো যেহেতু আমার সাবজেক্ট হিসেবে আমি এখানে কোনো কাজ করা বোঝাচ্ছি না, আমি এখানে প্রশ্ন করি যে কি হেলদি। আমি বলছি যে যখন আমি হোয়াট অথবা হোয়াট অ্যাক্টিভিটি দিয়ে প্রশ্ন করে আমি যখন উত্তর পাবো, তখন সেটা জিরান্ড হিসেবে, অর্থাৎ এখানে কোনো কাজ করা বোঝাচ্ছে না। আমি বলতেছি আসলে সাঁতার কাটা হচ্ছে হেলদি, কেমন, এটা অনেক বেশি স্বাস্থ্যকর। সো আমি তো এখানে কোনো কাজ করা বোঝাচ্ছি না। যদি আমি বলতাম যে আই এম সুইমিং, প্রেজেন্ট কন্টিনিউয়াসের কনটেক্সটে যখন বলতাম আমি সাঁতার কাটতেছি, তখন ওই সুইমিংটা হয়তো আমার ভার্ব। বাট আমি এখানে একটা জিনিসের নাম বলতেছি, সাঁতার কাটা হচ্ছে স্বাস্থ্যকর। সো এটা হচ্ছে আমাদের জিরান্ড, কেমন। সো রুল অনুযায়ী মেইন ভার্বের আগে, আমার ইজের আগে আমার হচ্ছে যে এই জিরান্ড হিসেবে আমাদের নাউন বসছে। তারপর আমি এখানে বলছি আই এনজয় রিডিং, অবজেক্ট হিসেবে আমার জিরান বসছে, কেমন, অর্থাৎ এটা নাউন। আমি সহজভাবে ধরে নিই এটা হচ্ছে আমার রিডিংটা হচ্ছে নাউন। সো আমরা যে আইএনজি থাকলেই যে ভার্ব হিসেবে ধরে নিব, আমরা গ্যাপ ফিলিংয়ে ভার্ব বসাবো না, বলবো যে এটা হচ্ছে মানে, বা নাউন বসাবো না, ধরে নিব যে এটা হচ্ছে ভার্ব, না। আমরা বুঝবো যে আসলে আমরা জিরান্ড কি এবং ভার্ব কি, এটা অনেক সূক্ষ্ম এবং একটা সহজ একটা বিষয়, কেমন। আপনি প্রশ্ন করেন যে কি হচ্ছে আপনি এনজয় করেন, আই এনজয় রিডিং। সো আপনি যে উত্তর পাচ্ছেন এটা হচ্ছে জিরান্ড। আর আপনি যদি বলতেন যে আই এম রিডিং এ বুক রাইট নাও, আপনি এখন বইটা পড়তেছেন, তখন সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ রিডিংটা হয়ে যাবে ভার্ব। আশা করি এটা বোঝার মতো মানে ব্রেন আপনাদের অনেক বেশি ভালো আমার থেকেও, কজ আমি হচ্ছে যে একটু ডাম্প টাইপের স্টুডেন্ট। যাই হোক, সো এই যখন আপনি এই এটা হোয়াট এবং হোয়াট অ্যাক্টিভিটি দিয়ে প্রশ্ন করবেন, উত্তর পাইলে সেটা হচ্ছে জিরান্ড অথবা নাউন, কেমন, মানে ওটা ভার্ব হিসেবে বসবে না। সো জিরান্ডের শর্টকাট আপনি যদি এটা রিপ্লেস করতে পারেন, মানে এই ওয়ার্ডটাকে এইট সামথিং অথবা দিস অ্যাক্টিভিটি, আরও সহজ রুল এটা, আপনি যখন এইট সামথিং অথবা দিস অ্যাক্টিভিটি দিয়ে আপনি রিপ্লেস করতে পারবেন, সেটা হচ্ছে জিরান্ড। এটা আপনারা যখন প্র্যাকটিস করতে থাকবেন এগুলো আপনাদের আর প্রয়োজন হবে না, বাট ফার্স্টে আমরা এগুলা একটু খেয়াল করে পড়বো আর কি। ইট ইজ, আচ্ছা এক্সাম্পল, আই এনজয় রিডিং। সো আমি যখন বলবো আই এনজয় ইট, কেমন, সাপোজ আমি বই পড়া নিয়ে কথা বলতেছি একজনের সাথে, এবং আমি বলতেছি আমি এটা অনেক বেশি এনজয় করি, কেমন। আমি হয়তো বা বলছি যে আমি, ধরুন আমি বাংলাতে একটু বলি, যে আমি যখন একজনের সাথে, আমার ফ্রেন্ডসের একটা ফ্রেন্ডের যখন আমি বলবো যে আমি সারাদিন বই পড়ি কারণ আমি এটা এনজয় করি, এটা এটা দিয়ে আমি রিডিংটাকে বুঝাইছি, বই পড়াটাকে বুঝাইছি, কেমন। সো আমি যখন এটাকে ইট দিয়ে, এই রিডিংটাকে আমি ইট দিয়ে রিপ্লেস করতে পারতেছি, সেটা হচ্ছে আমার জিরান্ড এবং এটা নাউন, কেমন। রিডিংটা হচ্ছে আমার নাউন, আই এনজয় ইট। তারপর হচ্ছে যে শি ইজ গুড অ্যাট ইট, শি ইজ গুড অ্যাট ডান্সিং হইতে পারতো এখানে, বা শি ইজ গুড অ্যাট দিস অ্যাক্টিভিটি, শি ইজ গুড অ্যাট ইট, কেমন। সো আপনি আইএনজিকে যখন হচ্ছে ইট দিয়ে, সামথিং, দিস অ্যাক্টিভিটি, এগুলা দিয়ে আপনি রিপ্লেস করতে পারতেছেন, সেটা জিরান্ড। অথবা আপনি যদি হোয়াট অথবা হোয়াট অ্যাক্টিভিটি দিয়ে কোশ্চান করে আনসার পান, সেটা হচ্ছে জিরান্ড, কেমন।
সো আমরা রুল কানেকশনটা একটু দেখি যে গুড অ্যাট ডান্সিং, এখানে অ্যাট হচ্ছে আমাদের প্রিপোজিশন, অ্যাট হচ্ছে প্রিপোজিশন, আমরা বলছি অ্যাটের পরে অথবা প্রিপোজিশনের পরে যদি একটা শব্দ থাকে সেটা হচ্ছে আমাদের নাউন হিসেবে কাজ করবে, কেমন? সো অ্যাটের পরে আমার প্রিপোজিশনের পরে যখন একটা ওয়ার্ড আছে এখানে সেটা হচ্ছে নাউন, কেমন? অর্থাৎ এখানে প্রিপোজিশনের রুল প্লাস জিরান্ড রুল একসাথে কাজ করতেছে। জিরান্ডের রুল কিভাবে কাজ করতেছে সেটা আমরা এই যে একটু আগে আলোচনা করছি, অথবা এই যে প্রশ্ন করে আমরা পাই যাব, কেমন? আচ্ছা, সো এটা ছাড়াও আরও লং কিছু বিষয় আছে গ্যাপ ফিলিং এর জন্য। অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব আমরা কিভাবে আইডেন্টিফাই করব, আমি এখানে বলছিলাম যে এই রুলসের মধ্যে বলছিলাম যে এই অ্যাডজেক্টিভ হয় প্রথমটা, তারপর হচ্ছে অ্যাডভার্ব হয়, কেমন? 2-3টা ওয়ার্ড থাকলে। সো আমি আসলে শিওর হইতে চাচ্ছি যে আসলে আমার ক্লাসগুলো থেকে আপনারা কোনো ভালো কিছু পাচ্ছেন নাকি। সো আমার যদি মনে হয় যে আমি রেসপন্স পাচ্ছি, আপনারা বা আপনারা হচ্ছে জানতে আগ্রহী, তাহলে আমি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আরও বিস্তারিত রুলস, কীভাবে অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করবেন, অ্যাডভার্ব আইডেন্টিফাই করবেন, সেই পিডিএফটা আমি মেক করে দিব। যেহেতু এটা মেক করতে আমার অনেক বেশি কাজ করতে হচ্ছে, আমাকে আবার স্টাডি করতে হচ্ছে, যেহেতু আমি এখনও একজন স্টুডেন্ট, কেমন? আমি কিন্তু আসলে প্রফেশনাল ইনস্ট্রাক্টর না। সো আমার ভুল হবে, এটাই স্বাভাবিক, বাট আমি চাচ্ছি যে যতটুকু ভুল রিডিউস করে আমি পিডিএফগুলো মেক করতে পারি বা ক্লাসে আপনাদেরকে ডিটেলসে বলতে পারি। সো আপনারা হচ্ছে যে যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের বলবেন, আমি ওগুলা নিয়েও ডিসকাস করার ট্রাই করব। আর যারা একেবারে বিগিনার তাদের জন্য এখন কিছু আলোচনা করব, যারা অলরেডি, আচ্ছা, এর আগে আপনারা স্কিপ করার আগে আমি আরেকটা বিষয় বলে রাখি যে গ্যাপ ফিলিংয়ের জন্য স্পেলিং অনেক বেশি ম্যাটার করে, কেমন? সো আমরা গ্যাপ ফিলিংয়ের জন্য স্পেলিং কিভাবে আমরা মাস্টার, মানে স্পেলিংয়ের ক্ষেত্রে আমরা কিভাবে আসলে ভালো একটা স্ট্র্যাটেজি আমরা গেইন করতে পারি, যে আমরা কি ব্রিটিশ স্টাইল ফলো করব নাকি আমেরিকান স্ট্যান্ডার্ড ফলো করব, এবং ব্রিটিশ এবং আমেরিকান স্পেলিংয়ের মধ্যে পার্থক্য কী, সেটার একটা ভিডিও আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল দিব। আর হচ্ছে যে হ্যাঁ, ওইটা অ্যাডভান্স যারা তাদের জন্য অনেক বেশি কাজে আসবে, বা যারা বিগিনার তারা হচ্ছে যে শুরু থেকে ভালোভাবে প্রিপারেশন নিতে পারবে। সো আমরা যদি গ্যাপ ফিলিংয়ের জন্য এই রুলসগুলা এবং স্পেলিংয়ের ইররগুলা কমায় আনতে পারি, আমরা যদি শুধুমাত্র ব্রিটিশ স্টাইল ফলো করি, শুধুমাত্র আমেরিকান স্ট্যান্ডার্ড ফলো করি, তাহলে আমাদের গ্যাপ ফিলিংয়ের মার্ক রিডিউস হবে না। আচ্ছা, এখানে আপনারা যারা অ্যাডভান্স লেভেলের আছেন তারাও আশা করি ক্লাসে একটু জয়েন করতে পারেন, মানে থাকতে পারেন, কজ আমি কিছু জিনিস আসলে বলে নেই আপনারা যাওয়ার আগে। সেটা হচ্ছে যে আমরা গ্যাপ ফিলিংটাকে কেন আসলে মানে বেশি গুরুত্ব দিব। সো এটার একটা কারণ হচ্ছে আমাদের 20 মার্ক ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্যাপ ফিলিংয়ে থাকে। সো আমাদের গ্যাপ ফিলিংয়ের জন্য আমাদের মিস্টেক, আমাদের মার্ক আসলে কখন রিডিউস হয়? এক হচ্ছে আমরা যখন আনসারটা শুনি না। আনসারটা কিভাবে শুনি না? সে এমন একটা ওয়ার্ড বলছে যেটা আমি ক্যাচ করতে পারি নাই, কেমন? সো ওই ওয়ার্ডের সাথে আমি পরিচিত না, অথবা তখন আমি ওয়ার্ডটা ধরতে পারি নাই, আমার এক মার্ক গেছে। কেন? যেহেতু এমসিকিউতে হচ্ছে আমাকে শুধুমাত্র টিক দিতে হয়, তারপরে হচ্ছে ম্যাপের ক্ষেত্রে আমাকে এবিসিডি বসাতে হয়, লিস্ট অফ হেডিং এর জন্য এবিসিডি বসাতে হয়, কিন্তু গ্যাপ ফিলিং এর জন্য আমাকে কিন্তু স্পেলিংগুলো লিখতে হয়, ওয়ার্ডগুলো লিখতে হয়। সো আমি যদি ওয়ার্ডটা নাই শুনি আমি লিখবো কি? আমার এক মার্ক কাটা, কেমন? এই বাকিগুলো আমি আলোচনা করতেছি না, এটা পিডিএফ থেকে আপনারা পড়তে পারবেন। আচ্ছা, স্পেলিং ইরর্স আমি কিন্তু শুনছি, প্রথমে আমার ভুল হচ্ছে আমি শুনি নাই, আমি লিখতে পারি নাই, আমার ভুল। সেকেন্ড ভুল হচ্ছে আমি কিন্তু শুনছি যে ওরা কি বলছে, কিন্তু আমি বানানটা ভুল লিখছি, এই জন্য আমার একটা মার্ক চলে গেছে। কেমন? আমি বুঝছি ওরা এখানে এমন একটা শব্দ বলছে যেটা আমি এখন লিখবো, বাট আমি লিখতে গিয়ে আমি বানান ভুল করছি, আমার একটা মার্ক কাটা, কেমন? থার্ড নাম্বার মিস্টেক যেটা হচ্ছে আমরা প্লুরাল অথবা ভার্বের এন্ডিংগুলো এটা নিয়ে, সাপোজ ওয়ার্ডের শেষে কি এস বলছে নাকি ইএস আছে নাকি এস ইএস ছাড়া বলছে, সাপোজ সে প্লুরাল একটা কথা স্টুডেন্টস বলছে, আমি এখানে স্টুডেন্ট লিখছি, একটা এস লিখি নাই, এই জন্য আমার একটা মার্ক কাটা। সো আমাকে কি মাস্টার মানে কিভাবে হচ্ছে যে আমাকে প্রিপারেশন নিতে হবে আমার যাতে স্পেলিং ভুল না হয়, অথবা বাক্যের শেষে কি এস না ইএস আছে, এই জিনিসগুলো যাতে আমি আইডেন্টিফাই করতে পারি, আমি শুনে অভ্যস্ত হইতে পারি। আচ্ছা, আর যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিছু ম্যাটেরিয়ালস আমি বলে দেই, এটা সবার জানা উচিত। বিবিসি 6 মিনিট ইংলিশ এই পডকাস্টটা শুনবেন। এখন অনেকে আপনাদেরকে বলবে যে আপনারা কি জানি অনেক মানে অন্যান্য কিছু ফলো করেন, বা এই যে সাপোজ আমি বললাম যে বিবিসি 6 মিনিট পড়েন, তো এটা কেন আসলে, সরি, এটা শুনেন, কেন শুনবেন? লিসেনিংয়ের দক্ষতার জন্য। এটার আসলে আউটকামটা কি? আপনি বিবিসি 6 মিনিট ইংলিশ থেকে অ্যাকসেন্ট শিখতে পারেন আর না পারেন, অনেক ভোকাবুলারি শিখতে পারবেন, আপনার ডিকশনারির হেল্প নিতে হবে না, ওরা আপনাকে একটা ভোকাবুলারি বলে ওটার অনেক ইউজেস বলে দিবে।
তারপরে হচ্ছে ওখানে আপনারা অনেক স্পিকারের কথা শুনতে পারবেন, যেটা ডিফারেন্ট অ্যাকসেন্টে আপনারা যখন সার্চ করবেন শুনবেন, নিজেরা এটা অ্যানালাইসিস করতে পারবেন। বাট এটা যেটা সবচেয়ে বেশি কাজে আসে সেটা হচ্ছে আমি এখান থেকে অনেক বেশি ভোকাবুলারি, প্যারাফ্রেজিং এগুলো শিখতে পারছি, কারণ আমি ইন্টেনশন নিয়ে শুনছিলাম। সাপোজ আমি বাসায় যখন পড়তেছি তখন তো আমি পডকাস্ট শুনবো না, তখন আমি ক্যামব্রিজ থেকে বা হচ্ছে অ্যাকচুয়াল ম্যাটেরিয়ালস থেকে আমি ফলো করব। বাট আমি যখন বাসার বাইরে যাচ্ছি, আমার তো কোনো কাজ নাই, বাট আমার টাইমটাকে ইউটিলাইজ করতে হবে। সো আমি কানে হেডফোন লাগিয়ে রাখতাম, বিবিসি 6 মিনিট ইংলিশ শুনতাম, আমি অনেক ভোকাবুলারি নোট করতাম ওই যে ফোনের নোটের মধ্যে, নোটপ্যাডের মধ্যে, কেমন। বাট আপনার যদি মনে হয় যে আপনি অ্যাকসেন্টের জন্য, স্পেসিফিক্যালি লিসেনিংয়ের সাথে অভ্যস্ত হওয়ার জন্য আপনি যদি কোনো কিছু শুনতে চান, তাহলে আমি বলবো যেই জিনিসগুলো শুনতে আপনি আগ্রহী, সাপোজ আপনি সায়েন্স রিলেটেড যদি কোনো আর্টিকেল অথবা পডকাস্ট নিয়ে যদি আপনার ইন্টারেস্ট থাকে, আপনি ঘন্টার পর ঘন্টা শুনতে পারবেন, আপনি বোরিং ফিল করবেন না। কেমন, মানে এমন হয় না যে আমরা যদি বোরিং কিছু নিয়ে শুরু করি, আমাদের হচ্ছে যে ব্রেন বলে যে তুই মোবাইল টিপ, তোর হচ্ছে এখন এই পড়াশোনা করা লাগবে না। সো এমন জিনিস শুনবেন যাতে আপনার ব্রেনটা মজা পায়। সো এক্ষেত্রে হবে কি, আপনি লিসেনিংটা আপনার প্র্যাকটিস হবে, আপনি পড়াতে মানে পড়ার সময় হাল ছেড়ে দিবেন না বা শোনার সময় হাল ছাড়বেন না। সো আপনার যেটা ভালো লাগবে আপনি অবশ্যই ওইটাই শুনবেন। বাট আমি এটা প্রেফার করতেছি কেন, এখান থেকে আপনি ভোকাবুলারি, তারপর হচ্ছে প্যারাফ্রেজিং এক্সেট্রা শিখতে পারবেন, এটা অনেক বেশি ভালো একটা রিসোর্স। আচ্ছা, ক্যামব্রিজ 1 থেকে 19 প্র্যাকটিস করা উচিত, বাট আমার যারা মানে আমার গাইডলাইন ফলো করবেন ইনশাল্লাহ, আমি তাদেরকে বলবো যে ক্যামব্রিজ শুধুমাত্র মকের জন্য রাখবেন। কেন মকের জন্য রাখবেন, এগুলো একটু অ্যাডভান্স বিষয়ের কথাবার্তা, তাও আমি বলি একটু। আচ্ছা বলি, সেটা হচ্ছে আপনি ক্যামব্রিজ থেকে যদি সারা দিনও প্র্যাকটিস করেন 1 থেকে 20 পর্যন্ত, আপনার স্কিল ডেভেলপ হবে সেটা ঠিক, বাট আপনার পরীক্ষাতে কিন্তু কমন পড়ার টেন্ডেন্সিটা থাকবে না, কমন আসবে না। যারা অ্যাকচুয়াল কোশ্চেন সলভ করে তারা অনেক স্মার্ট। কেন, আপনি যদি অ্যাকচুয়াল কোশ্চেন লিসেনিংয়ের সলভ করেন, আপনার স্কিলও ডেভেলপ হবে, আপনি অনেক বেশি মানে নতুন নতুন ওয়ার্ড শিখতে পারবেন, তার পাশাপাশি আপনার মেন এক্সামে কমন আসার প্রবাবিলিটি থাকবে। এখন এই কমন আসার প্রবাবিলিটি কেমন, আমি যেদিন এক্সাম দিই সেদিন পেপার বেসডের লিসেনিংয়ের 4টা পার্টই আমার কমন ছিল, কারণ আমি অ্যাকচুয়াল টেস্ট থেকে সলভ করছিলাম। বাট আমি সিডি বেসড এক্সাম দিছিলাম, সো আমার হচ্ছে ওই যে পেপার বেসডের সবগুলা কমন আসলো, আমি তো হচ্ছে সিডি বেসডের এক্সামে বসছিলাম। বাট আপনাদের এই মানে ক্যামব্রিজ সলভ না করে অ্যাকচুয়াল কোশ্চেন সলভ করার এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ। এখন অ্যাকচুয়াল কোশ্চেন কোথায় ফ্রিতে পাবেন সেগুলো আমি ধীরে ধীরে বলে দিব, বাট এগুলো আসলে ডে 1 থেকে শুরু করা উচিত, বুঝছেন, মানে রাইট ট্র্যাকে যাইতে হলে একটু মানে ডিফারেন্ট পাথ ফলো করতে হবে। যারা জানে তারা তো জানে, মাশাল্লাহ। সো ইউর পার্সোনাল ইন্টারেস্ট কন্টেন্ট এগুলো শুনবেন। এছাড়াও আচ্ছা আমি, হ্যাঁ, সো যারা এই এতটুকু পর্যন্ত শুনছেন তারা এই বিষয়গুলো হচ্ছে একটু মানে খেয়াল করার ট্রাই করবেন, যাতে আপনাদের এই জিনিসগুলো নিয়ে আপনারা কাজ করেন। এবং আরেকটা জিনিস আপনাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্পেলিংয়ের জন্য কখনো কোনো মুখস্থ ওই যে থাকে না 1200 ফ্রিকুয়েন্ট ওয়ার্ড ভোকাবুলারির জন্য, কেমন লিসেনিংয়ের যেই ওয়ার্ডগুলো আছে ওইটা শিখবেন না, কারণ ওইটা আসলে আপনার কাজে আসবে না। আপনি ভোকাবুলারি বা ওই যে স্পেলিংয়ের নোট নিজে বানাবেন। কিভাবে বানাবেন নেক্সট ক্লাসে এটা আমি বলে দিব, এটা অনেক বড় একটা বিষয়। এই বিষয়টা হচ্ছে অনেকে স্কিপ করে যায়, কেন স্কিপ করে যায় আসলে আমি জানি না, বাট এটা করা যাবে না। সো হ্যাঁ, আপনারা যারা মানে বিগিনার না তারা এখন ক্লাস থেকে লিভ নিতে পারেন। আর যারা হচ্ছে বিগিনার তাদের জন্য আমি কিছু কথা বলি, সেটা হচ্ছে লিসেনিংয়ের আমার আগের ভিডিও, যেটা আমি সম্ভবত পার্ট 1, হ্যাঁ পার্ট 1-এ মেবি আমি আলোচনা করছিলাম, তাও এখন আর একটু ব্রিফলি বলি। সেটা হচ্ছে যে আমাদের 40টা কোশ্চেন থাকবে, কেমন 4টা পার্ট, এবং প্রথম পার্টটা ইজি, দ্বিতীয় পার্টটা একটু কঠিন, তৃতীয় পার্টটা আর একটু কঠিন, ফোর্থ পার্ট হচ্ছে 4 নাম্বার পার্টটা অনেক বেশি একটু কঠিন অনেকের মনে হয়। বাট আপনি যখন এই আমার প্রথম যেই নোটটা আমি একটু আগে ডিসক্রাইব করছি, এটা যখন আপনারা ভালো করে ফলো করবেন এবং অ্যাডভান্স ওয়েতে কিভাবে আসলে লিসেনিংটা আনসার করবেন সেটা তো আমি পরে বলেই দিব, তখন দেখবেন যে পার্ট 4 আপনার থেকে অনেক বেশি ইজি মনে হবে, পার্ট 2 এবং পার্ট 3টা বেশি কঠিন মনে হবে, কেমন। বাট আমরা কঠিনটা এটা নিয়ে যদি আমরা পড়ে থাকি তাহলে তো আমাদের আইএলটিএস এর প্রিপারেশনটা হবে না। আমরা ধরে নিব আমরা সবই পারি বা সবই পারবো। সো আমরা এক্সামের জন্য 2 মিনিট সময় পাবো শেষের দিকে আমাদের আনসারগুলো চেক করার জন্য। আর আমরা হচ্ছে যে এই 30 মিনিট লিসেনিংয়ের যে 30 মিনিট টাইম, এই টাইমের মধ্যে আমাদেরকে আনসারগুলো শুনে লিখতে হবে, অর্থাৎ যখন ওরা আনসার বলবে ইনস্ট্যান্টলি আমরা আনসারগুলো লিখতে হবে। আমরা কিন্তু শেষের 2 মিনিটের জন্য বসে থাকলে হবে না। কেন হবে না, কজ ওই 2 মিনিটে আপনি আসলে কিভাবে নোট করবেন, কিভাবে লিখবেন, ওই 2 মিনিটটা হচ্ছে আপনি গ্যাপ ফিলিংয়ে কী কী ভুল করছেন বানান ওগুলা চেক করার জন্য। তারপর এমসিকিউতে আপনার যদি মনে হয় যে আপনি কোনো একটা ভুল দাগায় ফেলছিলেন ওটা পরে আবার কারেক্ট করবেন এগুলোর জন্য। বাট আপনি 2 মিনিটের জন্য মধ্যে যে
কোনো আনসার লিখবেন, এটা করা যাবে না। সো এই 2 মিনিটের আশা বাদ দেন, আপনাকে এমন স্কিল ডেভেলপ করতে হবে যাতে আপনি অডিও থেকে আনসার শোনা মাত্রই আপনি কম্পিউটারে লিখতে পারেন। কেমন? এই জিনিসটা আপনার রাইটিং স্পিডটা একটু বাড়াই দিতে হবে। এটা প্র্যাকটিস করতে করতে আমাদের বাড়িয়ে যাবে। এমন না যে আমার একেবারে রাইটিং স্পিড বাড়াই এরপরে প্রিপারেশন নিতে হবে, না, প্রিপারেশন নিতে নিতে আমাদের রাইটিং স্পিডটা বাড়াইতে হবে। অডিও প্লেস ওয়ান্স নো রিপ্লাইস, কেমন, সরি নো রিপ্লেস, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের অডিওটা সেকেন্ড টাইম শোনাবে না, এটা একবারই চলবে, একবারই আমরা হচ্ছে যে শোনার ওই যে চান্সটা পাবো। সো আমাদেরকে অনেক বেশি অ্যাটেন্টিভ হতে হবে, আমাদেরকে মানে শুনে হচ্ছে যে বুঝার ওই ক্যাপাসিটিটা বাড়াই দিতে হবে। একটা কারেক্ট আনসার 1 মার্ক। তারপর হচ্ছে আপনি যদি রং আনসার দেন কোনো পেনাল্টি নাই। সাপোজ আপনি একটা শব্দ, আমরা যে বলছি একটু আগে যে আমরা লিসেনিংয়ে কি ভুল করি, সেটা হচ্ছে আমরা যদি ওয়ার্ড না শুনতে পারি, বাট আপনার মনে হচ্ছে এটা আনসার হতে পারে, আপনি শুনেন নাই, আপনি আন্দাজে একটা বসাই দেন। আমি যখন লিসেনিংয়ের প্র্যাকটিস করতাম এমন হয়তো আমি গ্যাপ ফিলিংয়ে ওয়ার্ডটা শুনি নাই, বাট আমি গেস করে একটা দুইটা ওয়ার্ড বসাই দিতাম, তো মানে 2-3টা শুনি নাই, ওখানে আমি আন্দাজে বসাই দিতাম, একটা হয়ে যেত। কেমন? সো আমার একেবারে যেহেতু এখানে ঢাকা ভার্সিটির ওই যে অ্যাডমিশন টেস্টের মতো যদি আমার নেগেটিভ মার্কিং থাকতো, তাহলে আমি মানে একটা ভয় থাকতো যে আমি এখানে আন্দাজে বসাইতে পারবো না। বাট যেহেতু এখানে এমসিকিউতে গ্যাপ ফিলিংয়ে সবগুলা কোশ্চেন আপনি আন্দাজে বসান, অ্যাটলিস্ট আপনার এমসিকিউতে 3টার মধ্যে যদি ওই যে আমরা করতাম না পরীক্ষার হলে, আমরা সবগুলা এ এ বা বি বি সি সি ক খ এইভাবে দাগে আসতাম, কেমন, আমাদের কয়েকটা তো হইতোই। সো এখানে আমাদের ওই জিনিসটা ফলো করতে হবে। যদি আমরা কোনো আনসার শুনে না ধরতে পারি এমসিকিউতে, তারপরে গ্যাপ ফিলিংয়ে, যে কোনো ক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট গেস করে আনসার দেওয়ার ট্রাই করবো, কজ আমাদের একটা মার্ক হইলেও হইতে পারে, আমরা কোনোটা ব্ল্যাঙ্ক রেখে আসতে পারবো না। এটা হচ্ছে আমাদের কোশ্চানের আমাদের স্কোর চার্ট। কেমন? তো আমরা যদি 18 থেকে 22 পাই, আমাদের 5.5, কেমন, অর্থাৎ আমাদের 5 মার্ক, অর্থাৎ আমরা বিভিন্ন দেশে অ্যাপ্লাই করতে পারবো এই স্কোর দিয়ে। 5.5 হচ্ছে মোটামুটি আমাদের স্ট্যান্ডার্ড স্কোর। এখন আমি বলছিলাম গ্যাপ ফিলিং আমাদের জন্য ইম্পর্টেন্ট কেন, গ্যাপ ফিলিং থাকে 20 মার্ক। এখন এই 20 মার্কের মধ্যে যদি আপনি 18 সিকিউর করতে পারেন, অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 4 এর মধ্যে, এই 20-এর মধ্যে আপনি 18 পাইলে আপনার 5.5 হয়ে গেছে, অর্থাৎ আপনি পাস করে গেছেন আইএলটিএস এ। কেমন? সো আপনার তো স্ট্রেস অনেক কমে যাওয়ার কথা। বাকি 20টা থেকে কিভাবে আমরা ভালো স্কোর করব সেটা তো আমরা ধীরে ধীরে এটা প্র্যাকটিস করব। সো এটা ইম্পর্টেন্ট। আপনার 23টা থেকে 25টা হলে আপনার স্কোর হবে 6 ব্যান্ড 6, 26 থেকে 29টা হলে 6.5, তারপরে এটা হচ্ছে 7, এটা আপনারা দেখলে তো বুঝবেনই। কেমন? তারপর হচ্ছে আপনার যদি 39টা অথবা 40টা হয়, আপনার হচ্ছে ব্যান্ড স্কোর 9। আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের মোটামুটি লিসেনিংয়ে আমাদের স্কোর ভালো উঠাইতে হবে। কেন? এখানে স্কোরটা উঠানো সহজ। আচ্ছা, এরপরে হচ্ছে এই যে এখানে পার্টগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম আমার আগের ক্লাসে। সো এটা ওই ক্লাস থেকেও দেখতে পারবেন বা পিডিএফ থেকে আপনারা পড়লে বুঝতে পারবেন, এটা আলোচনা করা আসলে কিছু নাই। আচ্ছা, সো এই যে 50% অফ ইউর টোটাল স্কোর, এটা হচ্ছে গ্যাপ ফিলিং। সো এটা আমাদের ইম্পর্টেন্ট। কেমন? সো আমাদেরকে প্রথমে কি করতে হবে, গ্যাপ ফিলিং এটা জিনিসটা আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। আর টেবিল কমপ্লিশন এটাও সেম, গ্যাপ ফিলিংই শূন্যস্থান পূরণ, মানে অনেকভাবে এটাকে থাকবে, কিন্তু ঘুরে ফিরে জিনিসটা সেম। এটা আমি আগের ক্লাসে বলছিলাম। তারপর হচ্ছে এই জিনিসটা ফেজ 2-তে আমরা এমসিকিউ ম্যাচিং, তারপরে ফেজ 3-তে আমরা এগুলো হচ্ছে আস্তে আস্তে শিখবো। কেমন? বাট আমরা গ্যাপ ফিলিংটাকে প্রায়োরিটি দিব। আচ্ছা, এসেনশিয়াল রুলস ফর গ্যাপ ফিলিং, তো সেটা হচ্ছে যে আমরা যে ওয়ার্ডটা শুনবো সেই ওয়ার্ডই বসাবো, আমরা মন থেকে বা আমরা প্যারাফ্রেজ করে বসাইতে পারবো না। আমরা ওয়ার্ড লিমিটটা চেক করব। ইনস্ট্রাকশনে যদি বলে যে নো মোর দ্যান 2 ওয়ার্ডস, আমরা 2টা ওয়ার্ডের বেশি লিখতে পারবো না। আবার পাশাপাশি বলছে অ্যান্ড অর এ নাম্বার, অর্থাৎ আমরা 2টা শব্দ পাশাপাশি একটা নাম্বার লিখতে পারবো। এই জিনিসটা নিয়ে যাদের কনফিউশন তারা আমাদের কমেন্টে জানাবেন, বা যেভাবে ইচ্ছা আমাদের রিচ করবেন। আমি এই জিনিসটা যাদের কনফিউশন তাদেরকে হচ্ছে যে আমি এটা মানে ডিটেলসে বলে দিব আর কি, যদি আপনাদের জানা লাগে। আচ্ছা, সো এই জিনিসটা যারা কনফিউশনে থাকবেন বা আছেন, এটা আমারে হচ্ছে রিচ করলে আমি এটা বলে দিব। মানে ইনস্ট্রাকশন জিনিসটা যদি কেউ না বুঝে থাকেন, কজ আমি যখন নিজে প্রিপারেশন নিচ্ছিলাম এটা নিয়ে আমার নিজেরও কনফিউশন ছিল, সো আপনাদেরও থাকতেই পারে। আনসার্স অলওয়েজ ফলো কোশ্চেন অর্ডার। আচ্ছা, সো আপনার অডিও যখন শুরু হবে তখন প্রথমে 1-এর আনসার বলবে, এরপরে 2-এর আনসার বলবে, এরপরে 3-এর আনসার বলবে। এমন কখনো হবে না যে আপনাকে 3-এর আনসার থেকে শুরু করছে এরপরে 1-এর আনসার বলবে, এমন না। সো আপনাকে সবসময় কোশ্চেন মানে আপনি হচ্ছে 1-এর আনসার খোঁজার ট্রাই করবেন, এরপরে 2-এর আনসারে যাবেন, 1-এর আনসার পাইলে এরপরে 3-এর আনসারে যাবেন। কেমন? আপনি অডিও শুরু হলে কখনো 2-এ যাই বসে থাকবেন না যে এখানে 2-এর আনসার বলতে পারবেন না। কোশ্চেন সবসময় সিরিয়াল মেনটেন করবে, অডিওটা সবসময় সিরিয়াল মেনটেন করবে। কেমন? এটা পড়বেন যে রিভার্স আসলে হয় না। তো আপনার পজিশনটা ঠিক রাখতে হবে যে আপনি কোথায়
আনসারটা মানে কখন বলবে, আপনার মানে কোন কোশ্চেন আনসারটা বলছে, এগুলা। আচ্ছা, প্রিভিউ টাইম এটা হচ্ছে ওই যে মানে আমাদের অডিও শেষে যে টাইমটা থাকবে ওই টাইমে, বা আমাদের অডিও শুরুতে যে টাইমটা থাকবে, কেমন ওগুলা কাজে লাগানোর বিষয়টা। তারপর হচ্ছে ক্যাপিটালাইজেশন। সো এখন তো আমি বলছিলাম যে এই জিনিসগুলো তো অ্যাডভান্স যারা, তাদের জন্য আমি তো তাদেরকে লিভ নিতে বলছি, বাট একটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে আপনারা সবসময়, যেহেতু আমাদের পেপার বেসড এখন বাংলাদেশ থেকে নাই হয়ে গেছে, তাহলে কম্পিউটার বেসডে আপনারা সবসময় ক্যাপস লক প্রেস করে রাখবেন, অর্থাৎ আমরা সবগুলা ওয়ার্ড ক্যাপিটাল লেটারে লিখব। এতে হবে কি, আমাদের ওই যে অনেকগুলা নাউন থাকে না, সবসময় হচ্ছে এগুলা প্রথম অক্ষর হচ্ছে বড় হাতের হবে নাম। তো আমাদের এই কনফিউশন নিয়ে আসলে আমাদের মেন এক্সামে ভাবার আমাদের টাইম আমরা পাবোই না, দরকার নেই আমরা এত কমপ্লেক্সে যাওয়ার। আমরা ক্যাপস লক দিয়ে রাখবো, সবগুলো ওয়ার্ড ক্যাপিটাল লেটারে লিখবো, হোক নাম হোক অ্যাড্রেস ওয়ার্ড এভার যেটাই হোক, আমরা সবগুলো ক্যাপিটাল লেটারে লিখবো, আমাদের মার্ক কাটা যাবে না। যদি এখানে সাপোজ অক্সফোর্ড স্ট্রিট, এখানে আমাদের ওটা হবে বড় হাতের, আমি যদি ছোট হাতের দিই, শুধু শুধু আমার একটা মার্ক কাটা যাবে। তাহলে কি দরকার, আমি যা মানে নিজের যে অনেক বেশি পারি এটা দেখাইতে হইলে আমার একটা মার্ক কাটা যাচ্ছে, আমার দরকার নেই, আমি সবগুলা ক্যাপিটাল লেটারে লিখবো, কেমন? সো আমার পরীক্ষা শুরু হওয়া মাত্রই, বা মানে অডিওটা যখন প্লে হবে অথবা আমরা যখন বাসায় প্র্যাকটিস করব, অলওয়েজ আমরা ক্যাপস লক দিয়ে রাখবো, যাতে আমার সবগুলা ওয়ার্ড অর্থাৎ আনসার ক্যাপিটাল লেটারে থাকে, কেমন? এটা গ্যাপ ফিলিং এর জন্য অনেক ইম্পর্টেন্ট। সো লিসেনিং হ্যাবিট কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি বলছিলাম। এটা হচ্ছে এতক্ষণ আমরা যা আলোচনা করছি সেগুলোর একটা শর্ট রিক্যাপ। সো এই পিডিএফ পড়লে বাকিটা আপনাদের এমনিতে ক্লিয়ার হয়ে যাবে, আর যদি কোনো কোয়েশন থাকে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।